রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির ইউনিট 2 মলিকুলার ক্লোনিং শুরু করেছিলাম। সেখানে আমরা জাস্ট ফার্স্ট স্টেপে ছিলাম যে কোনো একটা পার্টিকুলার অর্গানিজমের থেকে, মানে কোনো একটা পার্টিকুলার অর্গানিজমের কোনো একটা পার্টিকুলার জিনোম সিকোয়েন্সের কোনো একটা স্পেসিফিক ডিএনএ ফ্র্যাগমেন্ট উই নিড, রাইট? তো সেটাকে আমরা কি করে কেটে বার করে আনবো, বিকজ ওই পার্টিকুলার ফ্র্যাগমেন্টটা আমার দরকার, কারণ আমি ওই পার্টিকুলার ফ্র্যাগমেন্টের অনেকগুলো কপি তৈরি করবো, দ্যাট ইজ ক্লোন করবো। ক্লোন কথাটার মানেই তো তাই যে অনেকগুলো কপি তৈরি করি আমরা। সো মলিকুলার ক্লোনিং এর এটা হলো একটা ফার্স্ট স্টেপ, যে প্রথমে জিন অফ ইন্টারেস্টটাকে খুঁজে বার করে আনা, তারপর আফটার সার্চিং দ্যাট পার্টিকুলার জিন অফ ইন্টারেস্ট খুঁজে বার করে আনার পর তারপর তার অনেকগুলো কপি তৈরি করা। আমি আগের দিন যেমন বলেছিলাম, আমরা যখন কোনো একটা ভালো নোটস পাই বা কোনো ভালো কোনো জিনিস পাই, তার সবসময় সেটাকে জেরক্স করে রাখি। অ্যাকচুয়ালি জেরক্স কথাটা খুব মানে ভুল কথা, অ্যাকচুয়ালি কথাটা হওয়া উচিত কপি করে রাখি। তো মলিকুলার বায়োলজিতে এই কপি কথাটার মানেই হলো ক্লোন করছি আমরা। হ্যাঁ, মানে উইদাউট এনি সেক্সুয়াল প্রসেস আমরা কোনো একটা পার্টিকুলার ফ্র্যাগমেন্টের অনেকগুলো কপি বানাচ্ছি বা তৈরি করছি, রাইট? তাকে বলি আমরা ক্লোনিং। তো আগের দিন আমরা ঠিক যেখানে ছিলাম সেই জায়গাটায় আমাকে দু একজন একটু কিছু প্রশ্ন করেছিল। একটু যদি প্রশ্নটা কেউ একটু করিস, আমার মনে নেই, একটু যদি কোশ্চেনটা কেউ করিস তাহলে আমার মনে হয় ভালো হয়। যে আমি তাকে বললাম যে নেক্সট দিন ক্লাসে বুঝিয়ে দেবো, এমনটা বললাম, এত মনে থাকে না। ঠিক আছে, যদি যদি সে থেকে থাকিস, সে যদি আর একবার বলতে পারিস তাহলে আমার খুব সুবিধা হয় আর কি। আছিস সেখানে না নেই? ওই এনজাইমের স্টার অ্যাক্টিভিটি ওটাকে বলছেন, যেটা আগের দিন স্যারকে স্টার বলছি? অ্যাক্টিভিটি নয়, এনজাইমের। হ্যাঁ স্যার, হ্যাঁ এক সেকেন্ড স্যার, এক সেকেন্ড। হ্যাঁ, কে বলেছিলিস বল আমাকে একটু মনে করা। হ্যাঁ স্যার, আমি বলেছিলাম যে ওই হ্যাঁ বল। টাইপ 1, ওই যে নোটসটা আপনি দিয়েছিলেন পিডিএফটা, ঠিক তাতে ঠিক যে টাইপ 1 রেস্ট্রিকশন এনজাইমস গুলো ঠিক ছিল, ঠিক ওটার তলে একটা পয়েন্ট ছিল, মানে থার্ড ঠিক পয়েন্ট, ঠিক সেই পয়েন্টটা বুঝতে পারিনি। ঠিক মানে ঠিক পয়েন্টটা হ্যাঁ, বলবো? একদম। না ঠিক আছে, এই যে আমি দেখাচ্ছি, আমি পড়াবো এই জায়গাটা, আমি বলেছি আরেকবার যে রিক্যাপচুলেশন করবো, আমি রিক্যাপ করবো আমি সবার জন্যই। আচ্ছা। তো আমি আগের দিন আমি স্লাইড পড়িয়েছি, স্লাইড আজকে আর বলবো না, স্লাইড নিয়ে অনেক আলোচনা হয়েছে। রেস্ট্রিকশন আমি কিন্তু আজকে একটু ফাস্ট যাব, ঠিক আছে, একদম খুব আস্তে আস্তে পড়াবো না, কারণ না হলে আমি শেষ করতে পারবো না, আদি অনন্তকাল ধরে চলবে। আগেই বলেছি, এই যে রেস্ট্রিকশন এনজাইম, এই নামটা বোধহয় আমরা সবাই শুনেছি, 11-12 আমরা পড়াশোনা করেছি। এমন একটা এনজাইম যার কিছু লিমিটেশন আছে, যার কিছু রেস্ট্রিকশন আছে। কি রেস্ট্রিকশন? না সে কোনো স্পেসিফিক সিকোয়েন্স অফ একটা ডিএনএর স্পেসিফিক সিকোয়েন্সকে রেকগনাইজ করতে পারে, চিনতে পারে, চেনার পর ওই স্পেসিফিক সিকোয়েন্সের স্পেসিফিক জায়গায় গিয়ে কাটে, সেই জন্য নামটা হয়েছে রেস্ট্রিকশন এনজাইম। আর যেহেতু ভিতরের দিকে কাটে, কোনো ডিএনএর বাইরে কাটে না, বাইরে বলতে 5 প্রাইম বা 3 প্রাইম, কোনো এন্ডে কাটে না, ইন বিটুইন কাটে, ওই জন্য বলা হয় এন্ডোনিউক্লিয়েজ। বোঝা গেল? এন্ডো কথাটার মানে হচ্ছে ইনসাইড, আর নিউক্লিয়াস, এই যে নিউক্লি কথাটা এসছে নিউক্লিক অ্যাসিড থেকে, আর এজেস কথাটা মানে হচ্ছে ইট ইজ অ্যান এনজাইম। তাহলে বোঝা গেল, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ যে সমস্ত এনজাইম লাগে তার মধ্যে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট এনজাইম হচ্ছে রেস্ট্রিকশন নিউক্লিয়েসেস, যেটা দুরকম হতে পারে, একটা এক্সো একটা এন্ডো নিউক্লিয়েসেস। এক্সো সবসময় বাইরের দিকে কাটবে, 3 প্রাইম বা 5 প্রাইম বাইরের দিকে, আর আমাদের আরডিটিতে মেইনলি যেটা লাগে সেটা হচ্ছে এন্ডো নিউক্লিয়েসেস, মানে ভিতরের দিকে কাটবে। বোঝা গেল? এবার এই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, আগের দিনও বলেছি, ব্যাকটেরিয়ার মধ্যে কিছু পার্টিকুলার জিন থাকে, ওই জিন, এনজাইম মানেই যেহেতু প্রোটিন, এনজাইম মানেই যেহেতু প্রোটিন, এবং প্রোটিন যেহেতু একটা একটা জিন থেকে তৈরি হয় বা একটা ডিএনএ থেকে প্রোটিন তৈরি হয়, মলিকুলার বায়োলজিতে আমরা দেখেছি। তো এই স্পেসিফিক জিন বা স্পেসিফিক ডিএনএ গুলো থাকে কার মধ্যে? ব্যাকটেরিয়ার মধ্যে। তাহলে এখান থেকে আমরা একটা কনক্লুশনে এলাম যে ব্যাকটেরিয়া রেস্ট্রিকশন এনজাইম প্রডিউস করে। তাহলে যে ব্যাকটেরিয়া যে রেস্ট্রিকশন এনজাইম প্রডিউস করছে, সেই রেস্ট্রিকশন এনজাইম দ্বারা ব্যাকটেরিয়ার কোনো ডিএনএ কাটা পড়বে না তো? হতেও তো পারে যে সেই পার্টিকুলার রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসটা রেকগনিশন সিকোয়েন্স সেই ব্যাকটেরিয়াটার মধ্যেই রয়েছে। আশা করছি বোঝাতে পারছি আমি। কিন্তু সেটা হয় না এই কারণে, ব্যাকটেরিয়া তার নিজের সিকোয়েন্সটাকে মাস্ক আপ করে থাকে। মাস্ক, আমরা যেমন মুখে মাস্ক পরে থাকি, সেরকম মিথাইল গ্রুপ দিয়ে ঢাকা দিয়ে রাখে কোনো একটা পার্টিকুলার বেসকে, সেটা মোস্টলি অ্যাডিনিন বা সাইটোসিন। বোঝা গেল? সেটা আইদার অ্যাডিনাইন বা সাইটোসিন। বোঝা গেল? তো এই মাস্ক আপ করার ফলে
নিজের থেকেই বেরোনো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস সে আর নিজের ওর মধ্যে থাকা ডিএনএটাকে রেকগনাইজ করতে পারে না, সে বাইরে থেকে আসা কোনো ডিএনএ কে রেকগনাইজ করে কেটে দেয়। এবার বাইরে থেকে আসা ডিএনএ বলতে ভাইরাসের ডিএনএ, কারণ ভাইরাস প্রতিনিয়ত ব্যাকটেরিয়াকে আক্রমণ করে এবং ব্যাকটেরিয়ার থেকে বেরোনো এই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস তার হোস্টকে অর্থাৎ যার থেকে তৈরি হয়েছে সেই ব্যাকটেরিয়াকে ভাইরাসের আক্রমণের হাত থেকে রক্ষা করে থাকে। এটা গেল ন্যাচারাল ব্যাপার, নেচার তৈরি করেছে। আমরা এই ন্যাচারাল প্রোডাক্টটাকে নিয়ে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ কোনো একটা স্পেসিফিক জিন অফ ইন্টারেস্ট বা ডিএনএ সিকোয়েন্সকে কেটে বার করে আনার জন্য ইউজ করে থাকি। আশা করছি বোঝা গেছে। তাহলে ব্যাপারটা ন্যাচারাল, আমরা ওটাকে আর্টিফিশিয়ালি আমাদের কাজের জন্য ব্যবহার করে থাকছি, রাইট? তাহলে কি বলছে আরেকবার টুক করে একটু দেখে নি। আ রেস্ট্রিকশন এনজাইম ইজ আ নিউক্লিয়াস এনজাইম দ্যাট ক্লিভস ডিএনএ সিকোয়েন্স এট আ র্যান্ডম। সবাই র্যান্ডম বলতে ওই যে বললাম তিন রকম টাইপ আছে, আগের দিন পড়েছি, টাইপ 1, টাইপ 2, টাইপ 3। তার মধ্যে টাইপ 2টাই স্পেসিফিক রেকগনিশন সাইটে কাটে, আর টাইপ 1 আর টাইপ 3 র্যান্ডম কাটে। ওই জন্য বলছে ক্লিভ ডিএনএ সিকোয়েন্স এট আ র্যান্ডম অর স্পেসিফিক রেকগনিশন সাইটস। সেই সাইটটাকে আমরা বলি রেস্ট্রিকশন সাইটস, মানে ওই সাইটের বাইরে গিয়ে ও কাটবে না। ইন ব্যাকটেরিয়া রেস্ট্রিকশন এনজাইমস ফর্ম আ কম্বাইন্ড সিস্টেম, যাকে আমরা বলি রেস্ট্রিকশন প্লাস মডিফিকেশন। মানে ও যেমন বাইরের ডিএনএ কে কাটবে, রেস্ট্রিক্ট করবে, তেমনি নিজের ডিএনএ কে মডিফাই করে থাকবে, মডিফাই করে রাখবে, যাতে নিজের থেকে বেরোনো প্রোডাক্ট সেটাকে চিনতে না পারে। হ্যাঁ, ওই জন্য বারবার বলছি আসতে পারে পরীক্ষায়, হোয়াট ডু ইউ মিন বাই দ্য আরএম সিস্টেম? আরএম বলতে রেস্ট্রিকশন মডিফিকেশন সিস্টেম। তো সেটাই বলছে, ইন ব্যাকটেরিয়া রেস্ট্রিকশন এনজাইমস ফর্ম আ কম্বাইন্ড সিস্টেম উইথ মডিফিকেশন এনজাইম দ্যাট মিথাইলেট দ্য ব্যাকটেরিয়াল ডিএনএ। মিথাইলেট মানে মিথাইল গ্রুপ অ্যাড করে দেয়, মিথাইল গ্রুপ অ্যাড করতে হেল্প করে যে এনজাইম, তার নাম মিথাইলেজ। তাহলে মিথাইলেশন অফ ব্যাকটেরিয়াল ডিএনএ at the recognition sequence typically protects the own DNA of the bacteria from being cleaved by the restriction enzyme। আশা করছি বোঝা গেছে। এইভাবে ব্যাকটেরিয়া তার নিজের ডিএনএ কে তার নিজেরই বেরোনো প্রোডাক্টের হাত থেকে রক্ষা করে থাকে। এগিয়ে গেলাম। না বুঝতে পারলে আমাকে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করবি, উইদাউট এনি হেজিটেশন। না জিজ্ঞেস করলে কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার হবে না। বুঝে গেল? আমি কিন্তু ভাবছি তোরা বুঝে গেছিস, আমি এগিয়ে যাচ্ছি। দু রকম রেস্ট্রিকশন এনজাইম পাওয়া যায়, এক্সোনিউক্লিয়াস, পরীক্ষায় হয়তো দিয়ে দিল, এন্ডোনিউক্লিয়াস। এক্সোনিউক্লিয়াস কি করে আগেই বলেছি, ক্যাটালাইজেস দ্য হাইড্রোলাইসিস, মানে জলের প্রেজেন্সে কাটে, অফ টার্মিনাল নিউক্লিওটাইডস ফ্রম দ্য এন্ড অফ দ্য ডিএনএ অর আরএনএ মলিকিউল আইদার টু দ্য 5 প্রাইম টু 3 প্রাইম or 3 প্রাইম টু 5 প্রাইম ডিরেকশন। এক্সাম্পল জানতে চাইলে বলবি এক্সোনিউক্লিয়াস 1, এক্সোনিউক্লিয়াস 2 এটসেট্রা হয়ে গেল। এন্ডোনিউক্লিয়াস ভেতরের দিকে কাটে, কোন বন্ডটাকে ব্রেক করে? ফসফোডায়াস্টার বন্ড। এগুলো ছোট ছোট প্রশ্ন, কম্পিটিটিভ এক্সামের প্রশ্ন, যারা বাইরে যেতে চাস পরীক্ষা দিয়ে, যে endonucleases can recognize specific base sequence within DNA or RNA molecule and cleaved internally phosphodiester bond। একটা ডিএনএ স্টেবিলাইজড হয় কার দ্বারা? একটা পার্টিকুলার ডিএনএ স্ট্র্যান্ড ফসফোডায়াস্টার বন্ড দ্বারা। আর দুটো ডিএনএ এর মধ্যে স্টেবিলিটি ফর্ম করে হাইড্রোজেন বন্ড, কিন্তু একটা ডিএনএ তার যে শক্তি সেটা কিন্তু ফর্ম করে এই ফসফোডায়াস্টার বন্ড। এন্ডোনিউক্লিয়াস এই ফসফোডায়াস্টার বন্ডটাকে ভেঙে দেয়। এক্সাম্পল হচ্ছে ইকো আর1, হিন্ট 3, ব্যাম H1 এটসেট্রা। নোমেনক্লেচার তো বলেছি। হিস্ট্রি আমি আর বললাম না, আগের দিন বলেছি। ইন দ্য ইয়ার অফ 1970 প্রথম যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস আবিষ্কার হয়েছিল তার নাম হিন্ট 2। ওয়ার্নার আরবার এন্ড হ্যামিল্টন স্মিথ ডিসকভার করেছিল। আমি আরেকবার, যারা আগের দিন ক্লাসে ছিলিস না, বারবার আমার পক্ষে সত্যিই বলা সম্ভব নয় এবং ইট ইজ নট পসিবল অলসো। হ্যাঁ, আমি জাস্ট আরেকবার, কারণ এটা নিজেকে সিরিয়াস, আমি আগেই বলেছি এই ক্লাস কিন্তু খুব ইম্পর্টেন্ট। যে এই ক্লাস করছে না বা করছে না তার পক্ষে কিন্তু, আমি জানি না, সে যদি নিজে পড়ে বুঝে যায় তাহলে ইটস গুড, তাহলে আমার পক্ষে বারবার রিক্যাপ করা সম্ভব নয়, ইটস নট পসিবল ফর মি। তাহলে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের নোমেনক্লেচার আমরা কিভাবে করে থাকি আমি আরেকবার বলে দিচ্ছি। যে এই যে প্রথমেই আমাদের খোঁজ করতে হবে যে XYZ হোয়াট এভার দ্য রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস কোন ব্যাকটেরিয়ার থেকে পাওয়া গেছে, সেই ব্যাকটেরিয়ার নামটা আমাদের জানতে হবে। সেই ব্যাকটেরিয়ার একটা সাইন্টিফিক নেম থাকে, সেই সাইন্টিফিক নেমটাকে আমরা লিখি দুটো ভাগে, একটা জেনাস একটা স্পিসিস, তাই তো? যখনই কোনো একটা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের নাম লিখবো, ব্যাকটেরিয়ার জেনাসের নামের ফার্স্ট লেটার ওয়ার্ডটা নেব। বোঝাতে পারছি? জেনাসের ফার্স্ট লেটার ওয়ার্ড, এবং সেটাকে ক্যাপিটালে লিখবো, ক্যাপসে লিখবো। স্পিসিসের নামের ফার্স্ট দুটো লেটার নেব এবং সেটাকে স্মলে লিখবো। আবার বলছি, জেনাসের ফার্স্ট লেটার it will be write on a capital, আর স্পিসিসের প্রথম দুটো ওয়ার্ড and that will be write in a small letter।
তারপরে সেই ব্যাকটেরিয়ার অনেকগুলো স্ট্রেন থাকতে পারে, বাট স্পেসিফিক্যালি কোন স্ট্রেন সেই স্ট্রেনের নাম জানা থাকলে তার ফার্স্ট লেটার ওয়ার্ডটাকে আমরা স্মল বা ক্যাপিটাল যেভাবে লিখতে পারি, তারপরে আমরা রোমান 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 নিউমেরিক্যাল দেব 1 2 3 ইটসেট্রা। কেন না এই এনজাইমটা সেই ব্যাকটেরিয়ার থেকে ডিসকভার হওয়া কত নম্বর এনজাইম, ফার্স্ট এনজাইম নাকি সেকেন্ড এনজাইম নাকি থার্ড এনজাইম নাকি ফোর্থ এনজাইম। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি হিন্ট 3, তার মানে হিন্ট এইচ ফর এই এনজাইমটা পাওয়া গেছে পার্টিকুলার একটা ব্যাকটেরিয়া থেকে, সবাই আমরা জানি হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি। তাহলে হিমোফাইলাসের এইচ, ভালো করে দেখ, হিমোফাইলাসের এইচ, ইনফ্লুয়েঞ্জির আইএন, স্ট্রেনের নামটা হচ্ছে স্মল ডি, and it will be the third enzyme discovered in that organism. হ্যাঁ, তাহলে 3 is the third enzyme discovered in that organism. আশা করছি বোঝা গেল how the nomenclature has been created. ঠিক সেরকম করে ইকো আর1 যদি বলে কেউ, ইকো আর1 ইসেরিশিয়া কোলাই থেকে পাওয়া যায়, তাহলে ইসেরিশিয়ার ই, কোলাই এর কো, স্ট্রেনের নামটা হচ্ছে RY13, সেখান থেকে আর কথাটা নিয়েছি, ওখানে আরটা ক্যাপসে লিখতে হয়, এখানে যেমন আমরা স্মলে লিখেছি, এর কোনো নিয়ম নেই স্মল বা ক্যাপসে, এটা মনে রাখতে হবে। ইকো আর1, 1 মানে ফার্স্ট ডিসকভার্ড বলা এনজাইম। এইবার আমরা চলে আসছি ক্লাসিফিকেশন অফ রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। বল, কিছু বলছিস কেউ? হ্যাঁ হ্যাঁ স্যার, বলছি যে যখন আমরা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের নাম লিখবো, মানে আমরা যখন হাতে লিখবো, আন্ডারলাইন কি করতে হবে? না না না, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের এখানেও কিন্তু আন্ডারলাইন করেনি, এটা জাস্ট বোঝানোর জন্য করেছে আর ওটা দিয়েছে। আচ্ছা, হ্যাঁ, এখানে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের নামটা, এখানে তো কোনো সায়েন্টিফিক নাম আমরা লিখছি না, আমরা সায়েন্টিফিক নাম থেকে এক একটা করে লেটারকে আমরা জাস্ট মানে এক্সট্রাক্ট করে নিচ্ছি, বার করে নিচ্ছি, অতএব এখানে আন্ডারলাইন দেওয়ার কোনো ব্যাপার নেই, ঠিক আছে? আচ্ছা, ক্লাসিফিকেশন অফ রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসেস। জেনারেলি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসকে তিনটে আমরা ক্লাসে ভাগ করতে পারি। হ্যাঁ, প্রথমেই আসবে কিসের বেসিসে ভাগ করছি, কারণ ভাগ আমরা যেভাবে যেভাবে ইচ্ছে করতে পারি না, আমরা ভাগটা করি সবসময় কোনো একটা প্যারামিটারের উপর বেস করে, কোনো একটা তথ্যের উপর ভিত্তি করে। তো এখানে যেটা করছি আমরা, সে কি ধরনের সিকোয়েন্স রেকগনাইজ করে। প্রথম কথা দেখ, টাইপস অফ সিকোয়েন্স রেকগনাইজড, দ্য নেচার অফ দ্য কাট, কিরকম ভাবে কাটে, কোথায় কাটে, ভেতরে কাটছে না বাইরে কাটছে না অন্য জায়গায় কাটছে, দেখবো আমরা, তার উপর বেস করে আমরা ভাগটা করে থাকি। এর উপর বেস করে আমরা তিন রকমের রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দেখতে পাই, টাইপ 1, টাইপ 2, টাইপ 3। সব থেকে বাজে হচ্ছে টাইপ 1। যদি বলিস কেন, কারণ টাইপ 1 যেখানে রেকগনাইজ করে তার থেকে 1000 বেস পেয়ারস পরে গিয়ে কাটে। মানে কতটা বাজে হলে এটা হতে পারে, ভেবে ভেবে দেখেছিস? মানে যেখানে রেকগনাইজ করলো তার 1000 বেস পেয়ারস পরে গিয়ে কাটলো। হ্যাঁ, ভালো করে দেখ, দিস এনজাইম হ্যাভ বোথ রেস্ট্রিকশন এন্ড মডিফিকেশন অ্যাক্টিভিটিস। ভেবে দেখ, একটাই এনজাইম, সে দুটো কাজ একাই করছে, মোটেই ভালো জিনিস নয়। দুটো কাজ একা করছে মানে সে যেমন রেস্ট্রিকশনও করছে আবার সে মডিফিকেশনও করছে। তেমন তো হতে পারে দুজনের মধ্যে লড়াই হলো, মডিফিকেশন আগে হয়ে গেল, তাহলে আর কোনোদিন রেস্ট্রিকশন হবে? ধর বাইরে থেকে কোনো একটা ডিএনএ কে কাটার জন্য আমি টাইপ 1 কে দিয়েছি, কথার কথা বলছি, ভালো করে শোন। তাহলে এই টাইপ 1 আরবিটারিলি বা প্রবাবিলিটি ওয়াইজ যদি আগে মডিফাই করে দেয়, তাহলে আর সেটা কোনোদিন রেস্ট্রিকশন হবে বা কোনোদিন কাটা পড়বে? তাহলে তো কাটতেই পারবে না। এই এই দোলাচলের মধ্যে তো আমরা থাকতে পারি না। এই এনজাইম বলে আমার কারোর সাহায্য চাই না, আমি একাই 100। তাহলে দিস এনজাইমস হ্যাভ বোথ রেস্ট্রিকশন এন্ড মডিফিকেশন অ্যাক্টিভিটিস। তাহলে রেস্ট্রিকশন ডিপেন্ডস, রেস্ট্রিকশন হবে কি হবে না ডিপেন্ড করে তার আগে মিথাইলেশন হয়ে যায়নি তো। বোঝা গেল কথাটা কি বলতে চাইছি? তাহলে রেস্ট্রিকশন ডিপেন্ডস আপন দ্য মিথাইলেশন স্ট্যাটাস অফ দ্য টার্গেট ডিএনএ। অর্থাৎ যে ডিএনএটাকে আমি কাটতে চলেছি সেই ডিএনএটা যদি আগে থেকেই মিথাইলেশন হয়ে যায়, মনে রাখবি মিথাইলেটেড স্টেট দু রকম হতে পারে। ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ এর কোনো একটা পার্টিকুলার স্ট্র্যান্ড মিথাইলেট হলে তাকে বলি আমরা হেমি মিথাইলেটেড ডিএনএ, আর দুটো স্ট্র্যান্ডই মিথাইলেটেড হলে তাকে বলি আমরা ফুললি মিথাইলেটেড ডিএনএ। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস কিন্তু সব সময় রেকগনাইজ করে ফুললি নন মিথাইলেটেড ডিএনএ কে, ও কোনোদিন কিন্তু হেমি মিথাইলেটেড বা ফুললি মিথাইলেটেড ডিএনএ কে রেকগনাইজ করবে না। আশা করছি বোঝা যাচ্ছে। ক্লিভেজ অকার্স অ্যাপ্রক্স 1000 বেস পেয়ারস অ্যাওয়ে ফ্রম দ্য রেকগনিশন সাইট। এটা অত্যন্ত বাজে ক্যারেক্টারিস্টিক্স, অত্যন্ত বাজে। যেখানে রেকগনাইজ করে তার 1000 বেস পেয়ারস পরে গিয়ে কাটে, ভাবা যায়? নেক্সট, যদি মানে রেকগনিশন সাইটটাকে রেকগনাইজ করেই ফেলে, তাহলে 1000 বেস পেয়ার আগে মানে গিয়ে কাটবেটা কেন?
ওটাই তো বলছি। কেন কাটবে না? কারণ ওর 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 তো কোনো রেকগনিশনের কোনো মাথামুন্ডু নেই। একটা রেকগনিশন একটা সিকোয়েন্সকে করতে গেলে তার যে ক্রাইটেরিয়া গুলো স্যাটিসফাই করতে হয় পরেই আসছে, দেখ দ্য রেকগনিশন সাইট ইজ আসিমেট্রিক্যাল। আসিমেট্রিক্যাল মানে এর কোনো সিমেট্রি নেই। তোরা নিশ্চয়ই ছোটবেলায় স্টিরিও কেমিস্ট্রিতে সিমেট্রি পড়েছিস কিনা জানি না, প্লেন অফ সিমেট্রি, সেন্টার অফ সিমেট্রি, অল্টারনেটিভ অ্যাক্সিস হ্যাঁ অফ স্যার। সিমেট্রি পড়েছিস এগুলো? হ্যাঁ স্যার। আমার মনে হয় পড়েছিস। তো বলছে দ্য রেকগনিশন সাইট ইজ আসিমেট্রিক্যাল, দেয়ার ইজ নো সিমেট্রি। তাহলে ওর তো রেকগনিশনেরই ঠিক ঠিকানা নেই, ও আরবিটারিলি র্যান্ডমলি কোনো একটা সিকোয়েন্সকে তো রেকগনাইজ করলো, কথার কথা বলছি, করার পর তার 1000 বেস পেয়ার্স পরে গিয়ে কেটে চলে এলো। তার মানে দেয়ার ইজ নো বেস। বলছে অ্যান্ড কি বলছে, দ্য রেকগনিশন সাইট হোয়াট এভার, কোন একটা পার্টিকুলার ধর রেকগনিশন সাইটকে রেকগনাইজ করলো, ইট ইজ আসিমেট্রিক্যাল, প্রথম কথা। দ্বিতীয় কথা, ইট ইজ কম্পোজড অফ টু স্পেসিফিক পোর্শনস। এরকম হয়, মানে খেপে খেপে রেকগনাইজ করে। প্রথমে 3 থেকে 4টে নিউক্লিওটাইডকে রেকগনাইজ করলো, তারপর কিছুটা আবার বাদ গেল, আবার কিছুটা দূরে গিয়ে আবার 4 থেকে 5টা নিউক্লিওটাইডকে রেকগনাইজ করলো, এন্ড বোথ দ্য পার্টস আর সেপারেটেড বাই আ নন স্পেসিফিক স্পেসার অফ অ্যাবাউট 6 থেকে 8 নিউক্লিওটাইডস। মাঝখানে 6 থেকে 8টা নিউক্লিওটাইড বাদ পড়ে গেল। বাদ পড়ে গেল মানে কি, রেকগনাইজ করলো না। বুঝতে পারছি? না বুঝতে পারলে বলবি। তাহলে রেকগনিশন সাইটটা এমন টাইপ 1 এর জন্য প্রথম দিকে 3-4টে, তারপর মাঝখানে 6 থেকে 8টা নিউক্লিওটাইড বাদ, তারপরে আবার গিয়ে 4 থেকে 5টা নিউক্লিওটাইড রেকগনাইজ করলো। তাহলে সিমেট্রি পাবে কোত্থেকে এখানে? সিমেট্রি আসবে কি করে? সিমেট্রি আসতে গেলে তার তো একটা স্পেসিফিক প্যাটার্ন থাকতে হয় রে বাবা। মানে এতটাই বাজে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস হচ্ছে, ওর 3টে কোফ্যাক্টর লাগে। একটা হচ্ছে স্যাম, এটা হচ্ছে মিথাইল গ্রুপের রিজার্ভার, এস অ্যাডিনোসাইল মিথিওনাইন, এটিপি, তার সঙ্গে ম্যাগনেসিয়াম আয়ন ফর অ্যাক্টিভিটি। These enzymes are composed of mainly 3 subunits. এই 3টে সাবইউনিট আমি তোদের আলাদা করে বলতে পারি। একটা হচ্ছে এইচ বলছি দূর, একটা হচ্ছে তোর আরএমএস, খাতায় লিখে রাখতে পারিস 3টে সাবইউনিটকে আমরা বলি আরএমএস সাবইউনিট। আরএমএসটা কি? আর ফর রেস্ট্রিকশন, এম ফর মডিফিকেশন বা মিথাইলেশন হোয়াট এভার, এস ফর স্পেসিফিসিটি। ওই জন্য বলছি দিস এনজাইমস আর কম্পোজড অফ মেনলি 3 সাবইউনিটস, আর স্পেসিফিসিটি সাবইউনিট যে কিনা that determines the DNA recognition site, তারপরে রেস্ট্রিকশন সাবইউনিট যে কিনা স্পেসিফিক্যালি কোন জায়গায় কাটবে। তাহলে একটা সাবইউনিটের কাজ হচ্ছে ডিএনএটাকে রেকগনাইজ করা স্পেসিফিক্যালি, একটা সাবইউনিটের কাজ হচ্ছে রেকগনাইজ করার পর ঠিক জায়গায় কাটা, আরেকটা সাবইউনিটের কাজ হচ্ছে এটাকে মিথাইলেশন করার দরকার আছে না নেই সেইটাকে ডিটারমাইন করা। বুঝতে পেরেছিস কিনা বল? তাহলে যে কোনো, আবার বলছি, যে কোনো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এর কিন্তু 3টে সাবইউনিট মেইনলি কাজ করে থাকে, আর এম এস। এবার সেটা 3টে আলাদা আলাদা এনজাইম না 3টে এক এনজাইম, কিভাবে কোঅর্ডিনেটলি কাজ করবে তার উপর ডিপেন্ড করে সেই এনজাইমটা ভালো না খারাপ। অন্বেষা বোঝা গেছে? টাইপ 1 এর তোর যেখানে ছিল। হ্যাঁ 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 স্যার বোঝা গেছে। স্যার একটা ডাউট আছে, যেটা হ্যাঁ বল। সেটা তখন আপনি বললেন না যে হেমি মিথাইলেটেড হ্যাঁ মানে বললাম, করে না, বল ফুললি না। মিথাইলেটেড করে না, তো হ্যাঁ, কোনটা করে? নন মিথাইলেটেড, কোনো স্ট্র্যান্ডে মিথাইলেশন থাকবে না। আচ্ছা আচ্ছা হ্যাঁ, মানে উইদাউট মাস্ক, আমরা বলি মিথাইলেশন করা মানে মাস্ক হয়ে যাওয়া, আচ্ছা ঢাকা পড়ে দেওয়া। যে কোনো একটা বেস ধর, কোনো একটা রেকগনিশন সাইটের মধ্যে জাস্ট একটা বেসকে মাস্ক পরিয়ে দেওয়া মানেই পুরো বেসটাকে আর পড়তে পারলো না পুরোপুরি। তুই ভাব না, তোর নামের মধ্যে যদি কোনো একটা স্পেসিফিক লেটারকে আমি তুলে নিই, তাহলে কি তুই আর তুই থাকবি? তোর নামটা কি সেটা থাকবে? তাহলে এখানেও ঠিক তাই হয়, এখানে তুলে নেওয়া হয় না, বা ওটাকে ঢাকা দিয়ে দেওয়া হয়। কি দিয়ে ঢাকা দেওয়া হয়? মিথাইল গ্রুপ দিয়ে। সেটাকেই বলছি মডিফাই করে দিচ্ছি আমি, এন্ড ইটস কল্ড মডিফিকেশন। আচ্ছা, নেক্সট আমরা চলে আসছি আমাদের বেস্ট রেস্ট্রিকশন এনজাইমে। বল। বলছি যে টাইপ 1 এর যে বললেন না যে প্রথমে 3 থেকে 4টে নিউক্লিওটাইডকে রিকগনাইজেশন করে, তারপর 6 থেকে 8টে বাদ দিয়ে আবার 4 থেকে 5 থেকে, তো বলেছি। তারপরে কি 1000টা এইটা তো জাস্ট রেকগনিশন, তার আবার 1000 বেস পেয়ারস পরে গিয়ে কাটে। আচ্ছা 4 থেকে 5 এর তারপরে আবার 1000। একদম, তার আবার 1000 থেকে, ওইটা তো গেল শুধুমাত্র রেকগনিশন সাইটটা। হ্যাঁ। আচ্ছা, নেক্সট আমরা চলে যাচ্ছি টাইপ 2, সব থেকে বেস্ট। কেন বেস্ট আমি আসবো। যে কোনো একটা ভালো, এটা আমি আগের দিনও বলেছি, কিন্তু আমি আবার বলছি এই সপ্তাহ থেকে আমাদের একদম সিরিয়াস ক্লাস শুরু হলো, যাকে বলে যে টাইপ 2 রেকগনিশন, টাইপ 2 রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের যে রেকগনিশন সাইট, তার চেনার কিছু ক্রাইটেরিয়া আছে। আমি এটাকেই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস বলে ধরতে পারি ইন জেনারেল।
যে কোনো একটা স্পেসিফিক রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের রেকগনিশন সাইটের চেনার কিছু ক্রাইটেরিয়া আছে। নাম্বার 1, ইট শুড বি 4 to 6 নিউক্লিওটাইড সিকোয়েন্স, তার বড় হবে না বা তার ছোট হবে না, বোঝা গেল? 4 থেকে 6, 4 থেকে 6টার মধ্যে থাকবে, ঘোরাফেরা করবে, প্রথম প্রথম ক্রাইটেরিয়া। এটা কিন্তু এখানে লেখা নেই, আমি মুখে বলছি, যদি চাস তো তোরা লিখে নিতে পারিস, এটা আমি নিজের মতো করে বলছি। নাম্বার 2, ইট শুড বি the recognition sequence, হ্যাঁ, the recognition sequence should be inverted palindromic sequence। কি হবে? ইনভার্টেড প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স, মানে তাকে ডিএনএ যেহেতু ডাবল স্ট্র্যান্ড, ডিএনএ যেহেতু অ্যান্টি প্যারালাল, হ্যাঁ, 5 প্রাইম টু 3 প্রাইম, উল্টো দিকের আবার 5 প্রাইম থেকে 3 প্রাইম, তাহলে যে কোনো একটা ডিএনএর যে কোনো 5 প্রাইম এন্ড থেকে আমি যদি বেসটাকে পড়ি, তার অপোজিট স্ট্র্যান্ডের 5 প্রাইম থেকে বেসগুলোকে পড়লে একই রকম দেখতে লাগবে, একই সিকোয়েন্স হবে, তাকে বলি আমরা ইনভার্টেড প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স। এটা 2 নম্বর ক্রাইটেরিয়া। থার্ড ক্রাইটেরিয়া, the recognition sequence should have two-fold rotational axis of symmetry। তার মানে there is a symmetry। কি বললাম? two-fold rotational axis of symmetry, অর্থাৎ আমরা যদি অক্ষ বরাবর, বাংলায় বলছি, রেকগনিশন সাইটটার অক্ষ বরাবর বা অ্যাক্সিস বরাবর বা মাঝ বরাবর আমি যদি সিকোয়েন্সটাকে টু-ফোল্ড অর্থাৎ 180 ডিগ্রি রোটেশন করাই, তাহলে 180 ডিগ্রি রোটেশন করানোর পর যে অবস্থায় আসবে, that condition is the mirror image of the মানে কি বলবো, mirror image of the main sequence, মানে যে অবস্থা থেকে আমি ওকে ঘুরিয়েছি সেই অবস্থার মিরর ইমেজ হয়ে যাবে। আশা করছি বোঝাতে পারলাম। প্যারেন্টাল স্ট্র্যান্ডের মিরর ইমেজ। হ্যাঁ বল। প্যারেন্টাল স্ট্র্যান্ডের মিরর ইমেজ। প্যারেন্টাল স্ট্র্যান্ডের, হ্যাঁ, প্যারেন্টাল, ওটাকে প্যারেন্টাল স্ট্র্যান্ড ওইভাবে বলা যায় না, জেনে ভাবছিলাম কি বলবো আমি। তোরা যদি মনে করিস প্যারেন্টাল স্ট্র্যান্ড বললে বুঝতে পারছিস, তাহলে প্যারেন্টাল স্ট্র্যান্ড মানে প্রথম অবস্থায় যেরকম ছিল আর 180 ডিগ্রি ঘোরানোর পর যে অবস্থায় এলো, তাহলে সেই অবস্থাটা ঘোরানোর পর সেই অবস্থাটা প্রথম অবস্থার মিরর ইমেজ হলো, বোঝাতে পারলাম? সেটাকে আমরা বলি টু ফোল্ড রোটেশনাল অ্যাক্সিস অফ সিমেট্রি। ঠিক আছে, এই ক্রাইটেরিয়াগুলো স্যাটিসফাই করলে তবেই টাইপ 2 রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস সিকোয়েন্সকে রেকগনাইজ করতে পারবে। এছাড়া আমরা জানি প্রত্যেকটা আলাদা আলাদা এনজাইম প্রত্যেকটা আলাদা আলাদা সিকোয়েন্সকে রেকগনাইজ করে, তবেই না এত তার ধার এবং ভার। তাহলে কি বলছে? রেস্ট্রিকশন এন্ড মডিফিকেশনস আর মিডিয়েটেড বাই সেপারেট এনজাইমস। ঠিক আছে, ওই যে একাই 100 নয়, ও বলে না আমি যতই ভালো হই আমি একা কাজ করব না, যেটা টাইপ 1 করতে গেছিল। তাহলে এখানে restriction and modifications are mediated by separate enzymes, so it is possible to cleave DNA in the absence of modification. This is a very important point. Although the two enzymes recognize the same target sequence, অর্থাৎ মিথাইলেস যে সিকোয়েন্সটাকে রেকগনাইজ করছে, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এই সিকোয়েন্স রেকগনাইজ করছে, বাট দে ক্যান বি পিউরিফাইড সেপারেটলি ফ্রম ইচ আদার। প্রত্যেকে আলাদাভাবে কাজ করে, এদের মধ্যে কোনো বিরোধ নেই, কোনো ঝগড়া নেই। কি বলছে? ক্লিভেজ অফ নিউক্লিওটাইড সিকোয়েন্স অকার্স অ্যাট দ্য রেস্ট্রিকশন সাইট, মানে টাইপ 1 এর সঙ্গে কতটা ডিফারেন্ট দেখ, কাটছে কোথায়? যেখানে ও চিনছে সেখানেই কাটছে। These enzymes are used to recognize rotationally symmetrical sequence। যে বললাম টু ফোল্ড রোটেশন, এখানে কিন্তু পুরোটা লেখা থাকবে না, একটু নোট লিখতে হবে, কিন্তু হাতে খাতে হয়। টু ফোল্ড রোটেশনাল অ্যাক্সিস অফ সিমেট্রি which is often referred as, এখানে লিখতে হবে ইনভার্টেড প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স। আমরা স্পেসিফিক ওয়েতে লিখবো, কোনো কাটাছেড়া করব না। These palindromic binding sites may be either be interrupted the sequence or continuous। এই পয়েন্টটা না লিখলেও চলবে, এই পয়েন্টটা না লিখলেও চলবে। তাদের কিন্তু সব কোফ্যাক্টর লাগে না, they requires only Mg2+ as a cofactor and ATP is not needed for their activity. Type 2 endonucleases are widely used for mapping and reconstructing DNA in vitro because they recognize specific sites and cleave just at these sites। যেখানে চেনে সেখানেই কাটে, এই জন্য তার এত নাম ডাক, তার এত খ্যাতি যশ, বোঝা গেল? এবার কি করে রেকগনাইজ করে, হাউ দে ওয়ার্কস? তাহলে দিস এনজাইমস হ্যাভ নন স্পেসিফিক কন্ট্যাক্ট উইথ ডিএনএ। প্রথমে নন স্পেসিফিক্যালি বাইন্ড করলো, ঠিক আছে? যেমন কথার কথা বলছি যে আমি প্রথমে একটা বাড়িতে ঢুকলাম, সবসময় যে আমি যে লোকটাকে খুঁজছি সেটা বাড়িতে ঢুকেই যে সেই লোকটাকে দেখতে পাবো এমনটা তো নয়। আমি জানি অমুক লোক অমুক বাড়িতে থাকে, তাহলে বাড়ির দরজা দিয়ে ঢুকলাম, এবার 10টা লোকের মধ্যে আমি মুখ চিনে বুঝলাম এই তো আমি ঠিক বাড়িতে এসেছি, অমুক লোককে আমার চেনা। তাহলে এখানেও ঠিক তাই যে পার্টিকুলার
অর্গানিজমের এন্টায়ার ডিএনএ সিকোয়েন্স থেকে আমি একটা স্পেসিফিক সিকোয়েন্স বার করে আনতে চাইছি, তো প্রথমে এনজাইমটা নন স্পেসিফিক্যালি কন্ট্যাক্ট করে সেই ডিএনএ এর সঙ্গে, তারপর স্লিপ খেয়ে যায় and initially bind to the DNA as a dimers, ছবি আছে, এই যে ডাইমার ফর্মে বাইন্ড করছে, দেখতে পাচ্ছিস ডাইমার মানে দুটো সাব ইউনিট। আশা করছি বুঝতে পারছিস, এটা হচ্ছে এন্টায়ার ডিএনএটা রেকগনাইজ করবে এই পার্টটুকু। প্রথমে দেখ বাইন্ড করলো, করে এবার আস্তে আস্তে দেখ মুভ করছে, আসছি লেখাতে দেখ। তাহলে the target sites is then located by a combination of linear diffusion or sliding of the enzyme along the DNA over short distance and hopping or jumping over the longer distances. Once the target restriction site is located, একবার যখন খুঁজে পেয়ে গেল যে হ্যাঁ আমি চিনতে পেরেছি, the recognition process triggers large conformational changes of the enzyme and the DNA. দুজনেরই conformational change হয়ে যায়, কার ডিএনএ যেমন চেঞ্জ হয় এই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসেরও কনফরমেশনাল চেঞ্জ হয়। দেখতে পাচ্ছিস ডিএনএটা খুলে যাচ্ছে আস্তে আস্তে, ফুলে গেল ক্লিয়ারসের প্যাকেটের মতো, এনজাইমটা সেখানে এসে বসলো। ক্লিয়ার? হ্যাঁ, হুইচ লিডস টু দ্য অ্যাক্টিভেশন অফ দ্য ক্যাটালাইটিক সেন্টার, এনজাইমের ক্যাটালাইটিক সেন্টারটাকে অ্যাক্টিভ করলো। ক্যাটালাইসিস রেজাল্টস ইন হাইড্রোলাইসিস অফ ফসফোডাইএস্টার বন্ড এন্ড প্রোডাক্টস রিলিজ। তাহলে প্রথমে হলো নন স্পেসিফিক বাইন্ডিং, দেন হলো স্পেসিফিক বাইন্ডিং দেখতে পাচ্ছি, তারপরে হলো কাপলিং, তারপরে ক্যাটালাইসিস এন্ড আলটিমেটলি প্রোডাক্ট রিলিজ। কেটে দিল কিন্তু। এন্ড এই ধরনের কাটিংকে আমরা বলি স্ট্যাগার্ড কাট, আগের দিন আলোচনা করেছি, কারণ দুটো ডিফারেন্ট জায়গায় কাটছে। এখানে জি আর এর এখানে জি, এটা কি কোন সিকোয়েন্স লিখেছে ভাই? ব্যাম এইচ1, আচ্ছা এখানে জি আর জি এর মাঝখানে, এখানেও জি আর জি এর মাঝখানে। and ultimately this kind of end is known as, আগের দিন বলেছি, sticky end, বা আমরা এটাকে কোহেসিভ এন্ডও বলে থাকি। আর এই যে ঝুলছে প্রান্তটা এটাকে বলি আমরা প্রোট্রুডিং এন্ডস। যারা আজকে নতুন ক্লাস করছিস তাদেরকে বলার জন্য বলছি আমি, এই ধরনের এই ধরনের এই যে ঝুলছে যে জায়গাটা সেটাকে আমরা ওভারহ্যাং, বারবার বলছি এই যে এই পার্টটা ওভারহ্যাং বা প্রোট্রুডিং এন্ডস আমরা বলে থাকি। ঠিক এইভাবে পরীক্ষায় কিন্তু লিখতে হবে। টাইপ 2 টা কিন্তু আসবে, the two dimers are shown in brown, the DNA backbone is in the green, blah blah blah, এটা তো জাস্ট বলেছি ছবিটা। আমরা নেক্সট চলে আসছি টাইপ 3 রেস্ট্রিকশন এনজাইমস এ। লাস্ট বল, স্ট্যাগার্ড কাটের পরে যে এন্ডটা হয় এটা স্টিকি এন্ড কেন বলা হয়? এটাকে স্টিকি এন্ড এই কারণে বলা হয়, ধর এই দেখতে পাচ্ছিস এই যে ওভারহ্যাংটা রয়েছে, এই যে ওভারহ্যাংটা, হ্যাঁ এইটুকু আমি বাদ দিয়ে দিলাম, ধর এইটুকু আমি ডিসকার্ড করে দিলাম, ডিসকার্ড এইটুকু পার্টটা আমি অন্য কোনো একটা অর্গানিজমের থেকে নিয়ে এলাম, ভেবে দেখ অন্য কোনো একটা অর্গানিজমের থেকে নিয়ে এলাম, ঠিক আছে এই অর্গানিজমের পার্টটা বাদ অন্য কোনো অর্গানিজমের থেকে আমি এরকম একটা সিকোয়েন্সকে নিয়ে এলাম। এবার নিয়ে এসে আমি যদি পাশাপাশি রাখি তাহলে এর এই ওভারহ্যাং এই পার্টটার সঙ্গে কাছাকাছি আনলে জুড়ে যাবে না? যাবে তো না যাবে না? বোঝা গেল? সেম সিকোয়েন্সই নিয়ে আসবো কিন্তু অন্য অর্গানিজম থেকে, তাহলে জুড়ে যাবে, কারণ কমপ্লিমেন্টারি পরিপূরক একে অপরের। দেখ জি এর অপোজিটে সি, এর অপোজিটে টি, টি এর অপোজিটে এ, সি এর অপোজিটে জি, বোঝা যাচ্ছে? এবং তারা যেহেতু কাছাকাছি আনলে তারা অটোমেটিক্যালি হাইড্রোজেন বন্ড ফর্ম করার জন্য এগিয়ে যাবে, সেজন্য এটাকে বলি আমরা কোহেসিভ মানে কোঅপারেটিভলি অ্যাডহেসিভ, বা স্টিকি মানে চটচটে এন্ড। ফাইনালি এই যে কাছাকাছি এলেও এই যে সিলিংটা হবে, এই সিলিংটা কিন্তু করবে ডিএনএ লাইগেজ, এটা হচ্ছে এটাকে বলি আমরা ফসফোডাইএস্টার বন্ড ফর্মেশন। এইটা কিন্তু কেউ করতে পারবে না, এটাকে ডিএনএ লাইগেজকে করতে হবে, দেখাচ্ছি যে জায়গাটা আমি, তবেই একটা কমপ্লিট ডিএনএ মলিকিউল তৈরি হবে, কিন্তু এই পার্টটা অন্য অর্গানিজমের থেকে এসছে, তবেই তো রিকম্বিনেন্ট ডিএনএ মলিকিউল তৈরি হবে। বোঝা গেল কি বলছি? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, আরেকটা কোয়েশ্চেন ছিল, আপনি আগের দিন বলেছিলেন টাইপ 2S বলে একটা সাব ইউনিট। হ্যাঁ বলেছিলাম, তবে দরকার নেই, মানে নেই যখন দরকার নেই, পরে পরে মনে হলে আমি ওটার একটা দুটো পয়েন্ট লিখিয়ে দেবো পরে। টাইপ 2S তোরা এলে তিনটেই লিখবি, অসুবিধে নেই। আর যদি মনে হয় টাইপ 2S লিখতে হবে লিখে নিতে পারিস, আমি পরে একটা ছবি তুলে পাঠিয়ে দেবো, টাইপ 2S এর এক লাইন বা দু লাইন আছে। Next, type 3. Like these enzymes recognize and methylates the same DNA sequence but cleave 24 থেকে 26 base pair away. মানে টাইপ 1 এর থেকে খুবই ভালো, কিন্তু টাইপ 2 এর মতো নয়। They have two different subunits in which one subunit, যেটাকে বলি M subunit, methylation subunit, is responsible for recognition and modification of DNA sequence, and other subunit has nucleus action. এর তিনটে সাবইউনিট থাকে না, দুটো সাবইউনিট থাকে। আরএমএস এর মধ্যে এস থাকে না, যেটা স্পেসিফিসিটি অতটা নেই। কোফ্যাক্টর হিসেবে লাগে হচ্ছে ম্যাগনেসিয়াম আর এটিপি, স্যাম লাগে না। Needed for DNA cleavage and process of cleavage is stimulated by SAM. মানে স্যাম ডিরেক্টলি লাগে না, ইনডাইরেক্টলি লাগে। ক্লিভ অনলি ওয়ান স্ট্র্যান্ড, এটাও খুব খারাপ।
যেখানে যে কোনো একটা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের সবসময় দুটো স্ট্র্যান্ডেই কাট করা উচিত। ইট উইল অলওয়েজ প্রডিউসেস টু কাট, ওয়ান কাট ইন ইচ স্ট্র্যান্ড। বুঝতে পারছি আমি? ওয়ান, যদি বলে একটা টাইপ 2 রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস কটা কাট তৈরি করে, আমার অ্যান্সার হবে দুটো। কোথায় কোথায়? না, ওয়ান কাট ইন ইচ স্ট্র্যান্ড, কারণ ডিএনএ তো ডাবল স্ট্র্যান্ড। কিন্তু টাইপ 3 মাত্র একটা স্ট্র্যান্ডে কাটে। তাহলে টু রেকগনিশন সাইটস ইন অপোজিট ওরিয়েন্টেশনস আর নেসেসারি টু ব্রেক দ্য ডিএনএ ডুপ্লেক্স। দুটো রেকগনিশন সাইট কি পাশাপাশি অপোজিট ওরিয়েন্টেশনে থাকতে হবে, তবেই দুটো স্ট্র্যান্ড কেটেছে বলে মনে হবে। দিস ইজ নট ফিজিবল ফর আস এন্ড দিস ইজ নট ফিজিবল ফর আরডিটি। দূর, আমার লাগবে না, বাদ চলে গেল। and you get the comparative features from here. আশা করছি এটাকে আমি আলাদা করে আর পড়ালাম না, প্লিজ। যদি ডিফারেন্স আসে, ইউ গেট দ্য টাইপ 1, টাইপ 2 and টাইপ 3 ডিফারেন্স। আমরা কাটাকাটির পর কি করি? জেল চালাই, গিয়ে দেখি কটা ফ্র্যাগমেন্ট তৈরি হয়েছে। তাহলে ক্লিভিং আ সিঙ্গেল পিস অফ ডিএনএ উইথ মাল্টিপল রেস্ট্রিকশন এনজাইমস, হতে পারে আমি একটা ডিএনএ কে অনেকগুলো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে কেটেছি, আদৌ কেটেছে না কাটিনি, রেকগনিশন সিকোয়েন্স খুঁজে পেয়েছে না পাইনি, তাহলে ক্রিয়েটস আ ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট। The pattern of fragments can be compared to similar DNA from another source treated with the same enzyme to determine if the two are identical or different. বুঝতে পারলাম? অর্থাৎ মাল্টিপল দুটো আলাদা আলাদা ডিএনএ নিয়েছি, ভেবে দেখ, দুটো আলাদা আলাদা সোর্স থেকে ডিএনএ নিয়েছি, সেম এনজাইম দিয়ে কাটিয়েছি, সেম মাল্টিপল কিন্তু সেম একই রকম এনজাইম দিয়ে কাটিয়েছি আমি। কাটানোর পর আমি এবার ফ্র্যাগমেন্টের ডিফারেন্স দেখবো আমি জেল চালিয়ে। কি দেখবো? যে দুটো দুটো সিকোয়েন্স কি, মানে ইফ টু আর আইডেন্টিক্যাল অর ডিফারেন্ট। বুঝতে পারলি? তাহলে বুঝবো যে দুজনে দুটো সিকোয়েন্স, এই যে দুটো আলাদা আলাদা সোর্স থেকে আমি যে ডিএনএটা নিয়েছি, তারা এক না আলাদা। যদি আলাদা ফ্র্যাগমেন্ট হয় তাহলে বুঝবো আলাদা সিকোয়েন্স। বোঝা গেছে? এবার কাটাকাটির ব্যাপারটা কিরকম হয়, এটা আগের দিনও বলেছি, আর একবার বলে দিচ্ছি যে the recognition and cleavage sites and cleavage patterns of hint3 SMA1 eqr1 and BMH1 are shown. Cleavage by endonuclease creates DNA sequence with either a sticky or the blunt end. কাটাকাটির পর দুটো এন্ড তৈরি হতে পারে, either sticky end or blunt end. The blunt ended fragments can join by another DNA with blunt ends using linkers or adapters. আমরা এখনো লিঙ্কার অ্যাডাপ্টার পড়িনি, মাথা খারাপ করে লাভ নেই, আমরা লিঙ্কার অ্যাডাপ্টার যখন পড়বো আমাদের এই ইউনিটে আছে, আমরা দেখবো। মেকিং দিস ইজ এনজাইমস ইউজফুল ফর সার্টেন টাইপস অফ ডিএনএ ক্লোনিং এক্সপেরিমেন্ট। এইটা হচ্ছে স্টিকি এন্ড। দেখতে পাচ্ছি স্টিকি এন্ড যখন হয় তখন যে কাটটা কাটি সেটাকে বলি আমরা স্ট্যাগার্ড কাট, কারণ দুটো ডিফারেন্ট জায়গায় কাটছে। দেখতে পাচ্ছিস দুটো ডিফারেন্ট জায়গায় কাটছে। আর যখন এই SMA1 জেনারেলি ব্লান্ট এন্ড প্রডিউসিং এনজাইম, সে যে কাট কাটে এটাকে বলি আমরা ফ্লাশি কাট। একটা একই ওরিয়েন্টেশনে কাটছে, দেখ একই জায়গায়, তাহলে একদম ভোঁতা প্রান্ত তৈরি হয়। আবার ইকোআর1 দুটো আলাদা জায়গায় কাটছে, স্টিকি এন্ড প্রডিউসিং এনজাইম। BAMH1 অলসো স্টিকি এন্ড প্রডিউসিং এনজাইম। মনে রাখবি এখানে হিন্ট 3 আমি একটু বলে দিই। হিন্ট 3 is produced from Haemophilus influenzae, SMA1 produced from Serratia marcescens, EcoR1 is from Escherichia coli, BAMH1 is from Bacillus amyloliquefaciens, strain হচ্ছে ক্যাপিটাল H, Bacillus amyloliquefaciens। ঠিক আছে? আর বল অ্যাপ্লিকেশনস অফ রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, আমার মনে হয় এটা বলার দরকার নেই। বলার দরকার নেই মানে পরীক্ষায় অবশ্যই আসবে। দে আর ইউজড ইন দ্য প্রসেস অফ ইনসারশন অফ জিনস ইনটু প্লাজমিড ভেক্টরস ডিউরিং জিন ক্লোনিং এন্ড protein expression experiments. Restriction enzymes can also be used to distinguish gene alleles by specifically recognition sequence. এটাকে ইউজ করতে পারি আমরা টু distinguish gene alleles. জিন অ্যালিলস বলতে অল্টারনেটিভ ফর্ম অফ আ জিন, একটা জিনের কোনো অল্টারনেটিভ ফর্ম আছে কিনা আমরা রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কেটে বুঝতে পারবো। By specifically recognizing single base changes in DNA known as single nucleotide polymorphism, একটা যদি স্পেসিফিক বেসের গন্ডগোল থাকে সেটাকে রেস্ট্রিকশন এনজাইম ধরে দেবে। This is only possible if a mutation alters the restriction site present in the allele. Restriction enzymes are used for restriction fragment length polymorphism analysis for identifying individuals or strains of a particular species. কি হচ্ছে রেস্ট্রিকশন যে খণ্ড পাবো আমরা তার পলিমরফিজম, তার বহুরূপতা, কোন লেন্থ ছোট কোন লেন্থ বড়, এটা দেখে আমরা বলে দিতে পারবো তারা কাছাকাছি না তারা দূরের। অর্থাৎ ওই জন্য বলছে ফর আইডেন্টিফাইং ইন্ডিভিজুয়ালস অর স্ট্রেনস অফ আ পার্টিকুলার স্পিসিস, আমরা বলে দিতে পারবো এটা দেখে। এই হচ্ছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের অ্যাপ্লিকেশনস। বলার কোনো প্রশ্ন আছে কিনা? আমরা এইটুকুনি পড়েছিলাম আগের দিন, আমার যতদূর মনে পড়ছে আমার। হ্যাঁ, মানে পড়েছিলাম ইন দ্য সেন্স আমরা স্লাইডস পড়েছিলাম, আমরা এত ডিটেলস অবশ্যই পড়িনি। আমি একটু সিলেবাসে যাই, এক মিনিট।
4th সেমিস্টার সিলেবাসটা দেখাটা দরকার আমার মনে হয় সব সময়। দেখে নে, তাহলে আমরা পড়লাম কতটুকু? আমরা জাস্ট পড়লাম রেস্ট্রিকশন মডিফিকেশন সিস্টেমস টাইপ 1 টাইপ 2 টাইপ 3 মোড অফ অ্যাকশন নোমেনক্লেচার অ্যাপ্লিকেশনস অফ টাইপ 2 রেস্ট্রিকশন এনজাইমস ইন জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, অ্যাপ্লিকেশনস অফ টাইপ 2 বলে স্পেসিফিক্যালি পড়িনি, ওই অ্যাপ্লিকেশনস অফ রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসটাই হলো অ্যাপ্লিকেশনস অফ তোমার টাইপ 2। আর যদি আলাদা করে কোনো অ্যাপ্লিকেশনস লাগে, এক মিনিট ধরে একটু দেখে দিচ্ছি অ্যাপ্লিকেশনস, ছবি তুলে পাঠিয়ে দিচ্ছি এক্ষুনি। ওয়েট, অ্যাপ্লিকেশনস অনেক পড়তে হবে কিন্তু, আমি বারবার বলছি অনেক পড়াশোনা করতে হবে কিন্তু, মানে কনসেপচুয়ালি। ওইভাবে আলাদা করে নেই, আমি যদি আলাদা করে পাই, আলাদা করে আমি কোনো অ্যাপ্লিকেশনস পাই, ওখানে তো অ্যাপ্লিকেশনস পেয়ে গেলি, বললাম যেটা ওটাই হবে। ঠিক আছে, না আলাদা করে আমি এখানে দেখতে পেলাম না, বাদ দে। নেক্সট আমরা এখন পড়বো, ভালো করে খেয়াল কর, ডিএনএ মডিফাইং এনজাইমস অ্যান্ড দেয়ার অ্যাপ্লিকেশনস। মানে ডিএনএ কে মডিফাই করে এমন কিছু এনজাইম, তার মধ্যে তো মিথাইলেস ওয়ান অফ দেম। এছাড়া জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ বাদবাকি যে এনজাইমগুলো লাগে তারা হলো ডিএনএ পলিমারেজ, টার্মিনাল ডিঅক্সি নিউক্লিওটাইডিল ট্রান্সফারেজ, কাইনেজেস অ্যান্ড ফসফেটেজেস অ্যান্ড ডিএনএ লাইগেজেস। এইটুকুনি আমরা আজকে পড়বো, জাস্ট এইটুকুনি। পরের দিন আমরা শুরু করবো ক্লোনিং ভেক্টরস, নেক্সট জায়গায় যাব। এইটা পড়া হলে আমাদের পুরো এনজাইমগুলো পড়া হয়ে যাবে আজকে। ঠিক আছে, বুঝতে না পারলে আমাকে বলি। আমাদের নেক্সট টপিকে চলে যাচ্ছি আমরা, এনজাইমস ইন মডিফিকেশন। প্রথমেই দেখছি আমরা পলিনিউক্লিওটাইড ফসফোরাইলেজ ডিএনএস এন্ড দেয়ার। পলিনিউক্লিওটাইড ফসফোরাইলেজ কি আমাদের সিলেবাসে আছে? তাহলেই পড়বো, নালে পড়বো না। দাঁড়া, ফসফোরাইলেজ না নেই, না নেই, এটা তাহলে পড়ছি না, এটা এখন আপাতত এটা পড়বো না, এটা আমাদের নেই। নেই যখন পড়ার দরকার নেই। ডিএনএসও নেই আলাদা করে, ডিএনএস 1, এক্সোনিউক্লিয়াস 3 দরকার নেই, মুখবের নিউক্লিয়াস দরকার নেই। আমরা এখানে চলে আসি, আমাদের এইটা আছে, ফসফেটেস এন্ড মিথাইলেস। সিলেবাস দেখলেই বুঝতে পারবি আমাদের রয়েছে এখানে। এই যে কোথায় গেল, এই যে আমরা ফসফেটেস দেখবো, আর তার সঙ্গে আমরা মিথাইলেসটা এখানে বলা নেই, কিন্তু মিথাইলেস আমাদের পড়তেই হবে, এটা কিছু করার নেই। আচ্ছা, প্রথমেই চলে আসি ফসফেটেস। ফসফেটেস নামটা শুনেই আমরা বুঝতে পারছি যে কিনা ফসফেট গ্রুপটাকে ক্লিভ করবে বা সরিয়ে দেবে। হ্যাঁ, তাহলে যে কোনো ফসফেটেস এনজাইম, সে যে ফসফেটেসই হোক না কেন, আমরা অ্যালকালাইন ফসফেটেসের নাম বোধহয় শুনেছি, আমার জানি না আমি, তোরা শুনেছিস কিনা। ফসফেটেস catalyzes the cleavage of a phosphate group from the substrate by using a water molecule। এই জন্য এটাকে বলি আমরা হাইড্রোলাইটিক ক্লিভেজ। This reaction is not reversible, মানে একবার কেটে বার করে দিলে আর জোড়া যায় না। This shows totally opposite activity from the enzyme like kinase. Kinase এর কাজ হচ্ছে ফসফেট গ্রুপ ইনকর্পোরেট করা, ফসফোরাইলেশন করা। আমরা মলিকুলার এতে পড়েছি মেটাবলিজমে নিশ্চয়ই, গ্লাইকোলাইসিস বা এতে কাইনে, হেক্সোকাইনেস, ফসফোফ্রুক্টোকাইনেস, যারা ফসফেট গ্রুপ দেয়। তাহলে কাইনেস আর ফসফেটেস কিন্তু জাস্ট অপোজিট কাজ করে থাকে। কাইনেস বল, ফসফোরাইলেস বল, এরাও ফসফেট গ্রুপ অ্যাড করে। ওই জন্য বলছে দ্যাট অ্যাড আ ফসফেট গ্রুপ টু দেয়ার সাবস্ট্রেট। On the basis of their activity, there are two types of phosphatase. একটা অ্যাসিডিক পিএইচে ভালো কাজ করে আর একটা অ্যালকালাইন পিএইচে ভালো কাজ করে। In both forms the alkaline phosphatase are the most common, যেটা আমাদের ইন্টেস্টাইনেও পাওয়া যায়। স্পেশাল ক্লাস অফ ফসফেটেস, এটা আমি জানি না তোর আগের সেমিস্টারে প্র্যাকটিক্যাল করলে অ্যালকালাইন ফসফেটেসের প্র্যাকটিক্যাল করতে হতো। স্পেশাল ক্লাস অফ ফসফেটেস দ্যাট রিমুভ আ ফসফেট গ্রুপ ফ্রম প্রোটিন কল্ড ফসফোপ্রোটিন ফসফেটেস। ঠিক আছে, আমরা জেনারেল ছবিটা একটু দেখিনি, জল গিয়ে দেখতে পাচ্ছি আমরা এখানে ফসফেট গ্রুপে এখানে আক্রমণ করছে, আলটিমেটলি ফসফেট গ্রুপটাকে বার করে দিল, HPO4, এদিকে CH2H নরমাল তার গ্রুপে ফিরে এলো। কিভাবে ফসফেটেস হাইড্রোলাইটিক ক্লিভেজ করে সেটা আমরা দেখতে পেলাম। এবার আমরা চলে আসছি দু রকম ফসফেটেসের মধ্যে। অ্যাসিড ফসফেটেস obviously বললাম অপটিমাল অ্যাক্টিভিটি শো করে at a pH between 3 and 6. For example, a lysosomal enzyme that hydrolyze organic phosphates, liberating one or more phosphate groups. They are found in
prostatic epithelial cells, erythrocyte, prostatic tissue, spleen, kidney, etc. On the other hand, alkaline phosphatase is a homodimeric enzyme, মানে দুটো সাবইউনিট দেখতে একদম সেম, which catalyzes the reaction like hydrolysis and transphosphorylation of phosphate monoester. Optimal activity হচ্ছে 10. Alkaline phosphatase was the first zinc enzyme discovered having 3 closed spaced metal ions, 2 zinc ions and 1 magnesium ion, যেখানে zinc ions আর লাগবে না, এটা লাগবে না। In human body it is present in 4 isoforms, চারটে আইসোফর্মে থাকতে পারে, চারটে ফর্মে, in which 3 are tissue specific, তিনটে থাকে টিস্যুতে, that is placental, germ cell, intestinal, আর একটা আলাদা সেটা হচ্ছে নন টিস্যু স্পেসিফিক আইসোফর্ম। এইটুকুনি পড়লেই হবে, জাস্ট এইটুকুনি, এই ক্রোমোজোম এসব লাগবে না। During post translational modification, মানে ট্রান্সলেশন হওয়ার পর, alkaline phosphatase is modified by N glycosylation. এটা প্রোটিন শর্টিং এন্ড ট্রান্সপোর্টে তোরা পড়েছিস, গ্লাইকোসাইলেশন কথাটার মানে কি, কার্বোহাইড্রেট গ্রুপ অ্যাড হওয়া। It undergoes a modification through which uptake of লাগবে না, লাগবে না। Alkaline phosphatase are isolated from various sources like microorganisms, tissues of different organs, connective tissue of invertebrate, vertebrate and human body. কিভাবে অ্যালকালিন ফসফেটেস কাজ করে দেখতে পাচ্ছি আমরা, একটা ডিএনএ এর 5 প্রাইমে ফসফেট থাকলে অ্যালকালিন ফসফেটেস সেটাকে রিমুভ করে দিতে পারে, শর্টে এটাকে এপি বলে থাকি আমরা। There are several AP that are used in gene manipulation. পরীক্ষায় আসতে পারে, write down the applications of alkaline phosphatase. হ্যাঁ, এটা হচ্ছে ব্যাকটেরিয়াল অ্যালকালিন ফসফেটেসকে আমরা শর্টে বলি ব্যাপ। কি করে ওই একই গল্প, it is a phosphomonoester that hydrolyzes 3 and 5 prime phosphate from nucleic acid. It more suitably removes phosphate group before end labeling and remove phosphate from vector prior to insert ligation. এটা কোনো এখনো এত বুঝবি না, কি করে ওই যে বললাম এন্ড লেভেলিং এ হেল্প করে থাকে। ধর কোনো আমি একটা, এই যে নরমাল ভেবে দেখ, এই ফসফেটটাকে আমি সরিয়ে দিয়ে আমি এখানে রেডিও লেভেলড ফসফেট ঢোকাবো, সেক্ষেত্রে অ্যালকালিন ফসফেটেস আনলেভেলড ফসফেটটাকে সরাতে হেল্প করে থাকে। ওই জন্য বলছে ইট মোর সুইটেবলি রিমুভস ফসফেট গ্রুপ বিফোর এন্ড লেভেলিং। আমি যদি মনে হয় ডিএনএ এর এন্ড গুলোকে আমি রেডিও লেভেলড করব কোনো কারণে, তো সেখান থেকে আমাকে আগে থেকে এই ফসফেটটাকে সরাতে হবে, এই সরানোর কাজটা অ্যালকালিন ফসফেটেস করে থাকে। এছাড়া অ্যান্ড রিমুভ ফসফেট ফ্রম ভেক্টর প্রায়ার টু ইনসার্ট লাইগেশন। ভেক্টর আমরা এখনো পড়িনি, ভেক্টরের মধ্যে থেকে ফসফেট গ্রুপটা সরিয়ে আমরা সেখানে যদি আমরা এটাকে ঢোকাতে চাই, তখন এই অ্যালকালিন ফসফেটেস কাজ করে থাকে। Optimal activity show করে at 65 degree Celsius temperature. It is very much sensitive to inorganic phosphate, so in presence of inorganic phosphate এর activity কমে যায়। এছাড়া কাফ, বাছুরের মধ্যেও, বাছুরের ইন্টেস্টাইনেও অ্যালকালিন ফসফেটেস পাওয়া যায়, এটাকে নিয়ে এত বেশি পড়ার আমার মনে হয় দরকার নেই। এছাড়া শ্রিম্পের মধ্যেও পাওয়া যায়। ঠিক আছে, মেন আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে যে কি কাজ করে থাকে, এই হচ্ছে অ্যালকালিন ফসফেটেস মেন গল্প, মানে অ্যাপ্লিকেশন। ডিফসফোরাইলেশন অফ 5 প্রাইম ফসফেট গ্রুপ টু প্রিভেন্ট সেলফ লাইগেশন অফ লিনিয়ারাইজড প্লাজমিড, টু প্রিপেয়ার পিসিআর প্রোডাক্ট ফর সিকোয়েন্সিং, টু ইনঅ্যাক্টিভেট রিমেইনিং ডিএনটিপিস ফ্রম পিসিআর প্রোডাক্ট, এটসেট্রা। Two primary uses of for alkaline phosphatase in DNA modification. একটা হচ্ছে removing 5 prime phosphate from different vectors like plasmid, bacteriophage after treating with restriction enzyme. This treatment prevents self ligation. সেলফ লাইগেশন মানে একটা ভেক্টরকে যখন কাটা হয়, ভেক্টর মানে প্লাজমিড, ভেক্টর এখনো পড়াইনি তো, মানে একটা গোল বলটাকে যখন আমরা কেটে ফেলি, একটা ডিএনএ এর গোল বল, তাহলে 5 প্রাইম ফসফেট আর 3 প্রাইম ওইচ মুখোমুখি হয়। যতক্ষণ না পর্যন্ত ওখানে আমি আমার জিন অফ ইন্টারেস্ট ঢোকাচ্ছি, ওই ভেক্টরটা আবার নিজেরা কাছাকাছি এসে জুড়ে যেতে পারে, এটাকে বলি আমরা সেলফ লাইগেশন। এই সেলফ লাইগেশন যাতে না হয়, আমরা ওখান থেকে কি করি, 5 প্রাইম ফসফেটটাকে সরিয়ে দিয়ে ওখানে আবার 3 প্রাইম ওইচ রেখে দিই, তাহলে ওইচ রিপালশন হবে। তাই বলছে এখানে, আশা করছি এই জায়গাটা বুঝতে পারলি না, সবাইকে জিজ্ঞেস করছি এই জায়গাটা বুঝতে পারলি তো? স্যার আরেকবার বলবেন। একটা 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 ডিএনএ এর গোল বল, চুড়ি দেখেছিস, চুড়ি হাতে যে চুড়ি পরিস গোল হয় তো, এরকম সার্কেলের মতো দেখতে হয়। এবার সার্কেলটাকে তুই যদি, একটা ডিএনএ এর গোল সার্কেলটাকে তুই যদি মাঝখান থেকে কেটে দিস, তাহলে দুটো এন্ড এক্সপোজড হয়ে যায়। একটা এন্ডে তুই দেখতে পাবি 5 প্রাইম ফসফেট লেগে আছে, আর একটা এন্ডে তুই দেখতে পাবি 3 প্রাইম হাইড্রক্সিল গ্রুপ লেগে রয়েছে। এবার এই দুটো এন্ড যে ফাঁকা হয়ে গেল, একটা চুড়িকে তুই মাঝখান থেকে কাটলে সার্কেলটা তো ভেঙে গেল, ওই মাঝখানের গ্যাপটাতে তুই তোর জিন অফ ইন্টারেস্টটাকে ঢোকাবি। হ্যাঁ, ভেক্টরের কাজই তো, ভেক্টরের কাজ কি, ভেক্টরের কাজ হচ্ছে ক্যারি। যেমন মশা একটা ভেক্টর, যে কিনা ডেঙ্গুর ভাইরাস বা প্লাজমোডিয়াম ভাইরাসকে ক্যারি করে, তো ভেক্টরের কাজও ঠিক তাই। ভেক্টরের বাংলা হচ্ছে বাহক, যে বহন করে। কি বহন করবে? মাই জিন অফ ইন্টারেস্ট, যাকে আমি একটু আগে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে কেটে বার করে এনেছি।
কিন্তু যতক্ষণে আমি একটা ভেক্টরকে কাটছি এবং আমার জিন অফ ইন্টারেস্টটাকে ঢোকাচ্ছি ওই ভেক্টরের মধ্যে, ততক্ষণে এই যে কাটা ভেক্টরটা নিজেদের সঙ্গে আবার জুড়ে যেতে পারে। কারণ মনে রাখবি, যখনই কোনো একটা ভেক্টরের কাটা অংশ মানে 5' ফসফেট আর 3' OH মুখোমুখি হয়, তারা মনে হয় নিজেরা একে অপরের সঙ্গে নিউক্লিওফিলিক অ্যাটাক করে, মানে রাসায়নিক বিক্রিয়া করে আবার তারা ফসফোডাইএস্টার বন্ড তৈরি করে নিতে পারে। তো যদি আবার এই ভেক্টরটা জুড়ে যায়, তাহলে আমার তো কাজটা বৃথা হলো। কেন আমি কাটলাম? আমি তো ঢোকাতেই পারলাম না আমি আমার জিন অফ ইন্টারেস্টটাকে। বুঝতে পারছি? এবার বোঝা গেল? তাহলে যাতে এই সেলফ লাইগেশন, সেলফ মানে নিজেরাই যাতে নিজেদের সঙ্গে জুড়ে না যায়, সেইটাকে আটকানোর জন্য আমি কি করলাম? ওই তো বললাম ফসফেট ওএইচ গ্রুপকে দেখলে নিজেকে ঠিক রাখতে পারে না, তো ফসফেট গ্রুপটাকেই কেটে বাদ দিয়ে দিলাম। বুঝতে পারলাম? 5' ফসফেট গ্রুপটাকেই কেটে বাদ দিয়ে দিলাম। এই কাটার কাজটা কে করলো? অ্যালকালাইন ফসফেটেস। তাহলে ওখানে হয়ে গেল 3' OH। বোঝা গেল? এবার OH OH একে অপরের সঙ্গে রিপালশন হলো, তাহলে কখনোই তারা সেলফ লাইগেট করবে না। তারপর আমি কি করব? আমি কি এই অবস্থায় রেখে দেবো? না, আমি প্রথমে আমার জিন অফ ইন্টারেস্টটা ঢোকাবো, তারপর ওখানে আবার কাইনেজ দিয়ে ফসফেট গ্রুপ দিয়ে দেবো, দিয়ে তবে লাইগেশন করাবো। আশা করছি বুঝতে পেরেছিস এবার। ইয়েস স্যার। কোথায় গেল? তাহলে কি বলছে? রিমুভিং 5' ফসফেট ফ্রম ডিফারেন্ট ভেক্টর after treating with restriction enzyme. This treatment prevents self ligation because unavailability of phosphate group at end. যেটা আমি বললাম। So this treatment greatly enhances the ligation of the desired insert. তাহলে এটা আমাকে অ্যাসিওর করে যে আমি আমার ইনসার্টটা ঢোকাবো, তারপরেই লাইগেট করব। And during ligation of the desired insert, the complementary ends of the insert and vector will come to close proximity. Only for sticky ends, blunt end এর ক্ষেত্রে যদিও এটা হয় না। One strand of the insert having 5' phosphate will ligate with the 3' OH of the vector, and the remaining strand will have a nick. And this nick will be sealed in the next step by ligase enzyme in the presence of ATP. It is used to remove 5' phosphate from a fragment of DNA prior to labeling with the radioactive phosphate. যেটা আমি বলেছি, এটা সেকেন্ড অ্যাপ্লিকেশন। আমি রেডিও লেবেলড করবো, তাই আমাকে এই ফসফেটটা সরাতে হবে। এই হচ্ছে ফসফেটেসের কাজ। এই হচ্ছে ফসফেটেসের কাজ, নাথিং মোর দ্যান দ্যাট, এর বেশি কিছু নয়। আশা করছি বোঝা গেল। নেক্সট আমরা চলে আসছি মিথাইলেস। মিথাইলেস একটু আগেই বলেছি, মিথাইলেস হচ্ছে সেই মডিফিকেশন এনজাইম, একটু আগে পড়লাম। মিথাইলেসকে আমরা বলি মিথাইল ট্রান্সফারেস অর মিথাইলেস বলেও ডাকি, যার কাজ ক্যাটালাইসিস দ্য ট্রান্সফার অফ মিথাইল গ্রুপ টু ইটস সাবস্ট্রেট। এই যে মিথাইল গ্রুপকে ট্রান্সফার করছি আমি সাবস্ট্রেটের গায়ে, সাবস্ট্রেট বলতে ডিএনএ, তাকে বলি আমরা মিথাইলেশন। It is a common phenomenon in DNA and protein structure. Methyl transferase uses a reactive methyl group that is bound to কোত্থেকে পায়? S adenosine methionine। আমি আজকেই বলেছি স্যাম হচ্ছে মিথাইল গ্রুপের একটা রিজার্ভার, which act as a methyl donor, যে মিথাইল ডোনার হিসেবে কাজ করে থাকবে। মিথাইলেশন নরমালি অকার্স, আমি এটাও বলেছি আজকে, শুনেছিস কিনা জানি না, মিথাইলেশন নরমালি অকার্স অন সাইটোসিন রেসিডিউ ইন দ্য ডিএনএ সিকোয়েন্স অথবা অ্যাডিনিন। তাই জেনারেলি দু রকমের মিথাইলেস হয়, একটা ড্যাম, একটা ডিসিএম পড়বো। তাহলে মিথাইলেশন নরমালি অকার্স অন সাইটোসিন। In protein, methylation occurs on nitrogen atom, either on N terminus or on the side chain protein. DNA methylation regulates gene or silence gene without changing the DNA sequence. মানে ডিএনএ কে পুরো সাইলেন্স করে দেয়, কোন রকম সিকোয়েন্সকে চেঞ্জ না করে, as a part of epigenetic regulation. In bacterial system, methylation plays a major role in preventing their genome from degradation by restriction enzymes, যেটাকে আমরা restriction modification system বলে থাকি। আশা করছি বোঝা গেছে। মিথাইল ট্রান্সফারেজ ক্যান বি ক্লাসিফাইড ইন 3 গ্রুপস, 3 রকম হয়। একটা হলো M6A জেনারেটস N6 মিথাইল অ্যাডিনোসাইন। কি বলছি ভালো করে দেখ, অ্যাডিনিনের 6 নম্বর কার্বনে, সরি, অ্যাডিনিন, একটা অ্যাডিনিন স্ট্রাকচারের 6 নম্বর নাইট্রোজেনকে মিথাইল গ্রুপ মিথাইলেট করে। আবার বলছি, একটা অ্যাডিনিনের 6th পজিশনের যে নাইট্রোজেন থাকে সেইখানে মিথাইল গ্রুপ গিয়ে বসে, তাই বলছে এম, এম মানে মিথাইল গ্রুপ, 6 নম্বর পজিশন অ্যাডিনিনের, জেনারেট করে N6 মিথাইল অ্যাডিনোসাইন। আশা করছি বোঝা গেছে। আশা করছি বোঝা গেছে। ঠিক একইভাবে সাইটোসিনের 4 নম্বর কার্বনের মিথাইল গ্রুপ যোগ যাচ্ছে, তাহলে M4C জেনারেট N4 মিথাইল সাইটোসিন। কি বললাম? সাইটোসিনের 4 নম্বর পজিশনের যে নাইট্রোজেন গ্রুপ থাকে সেখানে মিথাইল গ্রুপ গিয়ে বসে, এটা C ফর সাইটোসিন, তাহলে N4 মিথাইল সাইটোসিন। আবার সাইটোসিনের
ভালো করে দেখ, সাইটোসিনের আবার কখনো কখনো 5 নম্বর নাইট্রোজেন মানে 5th নাইট্রোজেনও কখনো কখনো মিথাইল গ্রুপ বসে, সেটাকে বলি আমরা M5C জেনারেটস N5 মিথাইল সাইটোসিন। তার মধ্যে M6A and M4C methyl transferase are primarily found in prokaryotes. These enzymes are responsible for methylation of DNA sequence in order to prevent the host from digesting its own genome via its own restriction enzyme. তার নিজেরই বেরোনো প্রোডাক্ট থেকে নিজেকে প্রোটেক্ট করে থাকে। এই ছবি দেখাচ্ছে, দেখ, দেখতে পাচ্ছিস? ভালো করে খেয়াল কর, দেখ এটা হচ্ছে একটা নন, ভালো যারা বুঝতে পারিসনি আগে তারা, এটা হচ্ছে ইকো R1 এর রেকগনিশন সিকোয়েন্স। দেখ GAATTC, আমি যদি 5 প্রাইম থেকে আবার পড়ি, দেখ কি দেখতে লাগছে, GAATTC দেখা যাচ্ছে? This is called inverted palindromic sequence. This is called inverted palindromic sequence. এই সিকোয়েন্সটা হচ্ছে নন মিথাইলেটেড, আপাতত এই সিকোয়েন্সটা নন মিথাইলেটেড, তাই ইকো R1 রেকগনাইজ করলো আর GR এর মাঝখানে কেটে দিল, দেখতে পাচ্ছিস? কাটার পর এই হলো। আর যদি মিথাইলেস এসে মিথাইলেট করে দেয় তাহলে ইকো R1 আর রেকগনাইজ করতে পারবে না, নো ডাবল স্ট্র্যান্ড ব্রেক, আর ব্রেক করতে পারবে না। এটা তো ফুললি মিথাইলেটেড, আর যদি কোনো একটা স্ট্র্যান্ডে মিথাইলেশন হতো তাকে বলতাম আমরা হেমি মিথাইলেটেড। আশা করছি বোঝা গেছে। তাহলে restriction enzyme CoR1 cleaves within the recognition sequence if the DNA is unmethylated. On methylation by methylases, the restriction enzyme CoR1 is inhibited from cleaving within the restriction site. Some common examples of methyl transferases are, আমরা শর্টে বলি এটাকে DNA adenyl methyl transferases, যাকে বলি আমরা DAM, histone methyl transferases, O-methyl transferases, etc. DAM methylase is generally used in the RDT, which can methylate adenine in the sequence of 5' GATC. বোঝা গেল? তাহলে DAM methylase যে সিকোয়েন্সটাকে রেকগনাইজ করে মিথাইলেশনের জন্য, সিকোয়েন্সটা হতে হবে GATC। অপোজিট সাইড দিয়ে পড়লে দেখ একই লাগবে, GATC. This enzyme can methylate a newly synthesized DNA strand on specific sites. That's all about of the methylates. তবে এখানে একটা কথা লিখে রাখতে পারিস যে ড্যাম মিথাইলেসের সঙ্গে সঙ্গে আরেকটা মিথাইলেস হয় যার নাম DCM মিথাইলেস। এটার মানেটা কি? ডিএনএ অ্যাডেনিন মিথাইলেশন, আর একটা হবে DCM মানে ডিএনএ সাইটোসিন মিথাইলেশন। মনে থাকবে, ডিএনএ অ্যাডেনিন মিথাইলেশন, একটা ডিএনএ সাইটোসিন মিথাইলেশন। আমাদের আরো কয়েকটা এনজাইম পড়তে হবে, ফসফেটেস এটা পড়লাম, তার সঙ্গে রয়েছে কাইনেজেস, ডিএনএ পলিমারেজেস, আর একটা টার্মিনাল, ওইটা তো আছেই। প্রথমেই চলে আসি আমরা লাইগেজ পড়ার। হ্যাঁ বল। বলছি যে মানে ব্যাকটেরিয়া তার নিজের ডিএনএ কে মিথাইলেটেড করে রাখে, যেহেতু নিজের মানে ডিএনএটা না কেটে ফেলে ভুলবশত, তাই তো? ঠিক ঠিক ঠিক, একদম ঠিক। ভাইরাসের যে ডিএনএটা আসে সেটা নন মিথাইলেটেডই হবে, মানে কখনোই কি মিথাইলেটেড হতে পারে না? ভালো প্রশ্ন। ভাইরাসের ডিএনএ যখন আসছে ব্যাকটেরিয়ার মধ্যে আক্রমণ করতে, জেনারেলি সেটা নন মিথাইলেটেড অবস্থায় আসছে, বোঝা গেল? এবার কোনোভাবে একটা ভাইরাস যদি একটা ব্যাকটেরিয়ার মধ্যে একটা জেনারেশন থেকে যায় তাহলে কিন্তু সেই ভাইরাসের ডিএনএটাও মিথাইলেট হয়ে যাবে, তখন কিন্তু আর ভাইরাসের ডিএনএটাকেও রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস কাটতে পারবে না। ওই জন্য কোনোভাবে যদি একটা ভাইরাস একটা ব্যাকটেরিয়ার মধ্যে একটা জীবন চক্র কমপ্লিট করে নেয় তাহলে কিন্তু তাকে মারা একটু ডিফিকাল্ট হয়ে যায়, বোঝা গেছে? আচ্ছা, মানে বাইরে থেকে যেটা আসবে, মানে যেটা ফরেন হিসেবে নন মিথাইলেটেড। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ডিএনএ লাইগেজ খুব ইম্পর্টেন্ট, কিন্তু লাইগেজের কাজটা হচ্ছে পুরোপুরি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের অপোজিট, মানে ও ফসফোডাইএস্টার বন্ড ভাঙে আর লাইগেজ ফসফোডাইএস্টার বন্ড জোড়ে, পরীক্ষা আসবেই এটা। তাহলে ডিএনএ লাইগেজ ক্যাটালাইজেস দ্য ফরমেশন অফ ফসফোডাইএস্টার বন্ড বিটুইন টু ডিঅক্সিনিউক্লিওটাইড, দুটো আলাদা আলাদা ডিএনএর মধ্যে। ডিএনএ লাইগেজ এনজাইম কি কি দরকার লাগে লাইগেজের? একটা ফ্রি হাইড্রক্সিল গ্রুপ at the 3' end of one DNA chain আর একটা ফসফেট গ্রুপ at the 5' end of the other DNA chain, আর তার সঙ্গে লাগবে একটু এনার্জি। দু রকম ডিএনএ লাইগেজ হয়, একটা ইকোলাই ডিএনএ লাইগেজ আর একটা হচ্ছে T4 ডিএনএ লাইগেজ। ইকোলাই ডিএনএ লাইগেজ, এই যে বলছি ইকোলাই এন্ড আদার ব্যাকটেরিয়াল ডিএনএ লাইগেজ, তারা NAD+ কে অ্যাজ তাদের এনার্জি ডোনার হিসেবে ইউজ করে থাকে, ইউটিলাইজেস NAD+ অ্যাজ এনার্জি ডোনার, whereas in T4 bacteriophage, T4 DNA ligase uses ATP as a cofactor.
The role of DNA ligase is to seal the nicks in the backbone of double-stranded DNA after lagging strand formation to join the Okazaki fragments. এটা আমরা দেখেছি কিন্তু আমরা আমাদের রেপ্লিকেশন পড়ার সময় বল দেখিসনি? You know, this joining process is essential for the normal synthesis of DNA and for repairing of the damaged DNA. It has been exploited by genetic engineers to join the DNA chains to form the recombinant DNA molecules. আমরা যখন জিন অফ ইন্টারেস্টটাকে কাটাকাটির পর আমরা যখন ভেক্টরের মধ্যে ঢোকাচ্ছি, তারপর এই জিন অফ ইন্টারেস্ট আর ভেক্টরটাকে তো জুড়তে হবে, লাইগেট করতে হবে, না হলে রিকম্বিনেন্ট ডিএনএ মলিকিউল তৈরি হবে কি করে? তারপর তো কপি তৈরি হবে রে বাবা। তো সেটাই বলছে, it has been exploited by the genetic engineers to join the DNA chains to form the RDT, recombinant DNA molecules. Usually single strand break are repaired using the complementary strand as the template, but sometimes double strand breaks can also be repaired with the help of DNA ligase 4. এটা লাগবে না এতটা। The most widely used DNA ligase is isolated from T4 bacteriophage. T4 DNA ligase needs ATP as a cofactor. Difference একটা বাড়িতে করে রাখবি, না পেলে আমাকে বলবি। Difference between E. coli DNA ligase and T4 DNA ligase. বুঝেছিস? তাহলে আবার বলছি, T4 DNA ligase needs ATP as a cofactor. This enzyme form the enzyme form E. coli uses cofactor NAD+. এটা ছাড়া, এই কোফ্যাক্টরের ডিফারেন্স ছাড়া the catalysis mechanism দুজনের ক্ষেত্রেই মোটামুটি সেম। The role of cofactor is splitting and forming an enzyme AMP complex which further aids মানে help করে in the formation of phosphodiester bonds between hydroxyl and the phosphate grouping by exposing them. নিশ্চয়ই ছবি আছে, ছবি থাকারই কথা। কি হয় এটা তোরা নিজেরা পড়বি, আমি আর পড়ালাম না, আমি ছবি দেখাচ্ছি কি হয়। এই হচ্ছে লাইগেজ এনজাইম, ভালো করে দেখ। লাইগেজ এনজাইমের অ্যাক্টিভ সাইটে লাইসিন থাকে। এবার আমরা জানি লাইসিনের মধ্যে, লাইসিন হচ্ছে একটা অ্যামাইনো গ্রুপ কন্টেনিং এনজাইম, NH গ্রুপ থাকবে, এটাকে বলি আমরা ইপসাইলেন অ্যামাইনো গ্রুপ, এটাকে ইমিনো গ্রুপ বলি আমরা, ইমিনো গ্রুপ। এটা হচ্ছে T4 DNA ligase. In the presence of magnesium ions and in the presence of ATP, what happen, কি হয়, এটা হচ্ছে একটা ডিএনএ স্ট্র্যান্ড। দেখতে পাচ্ছি আমরা এখানে একটা ডিএনএ স্ট্র্যান্ড, এটা একটা, হ্যাঁ, তার যে 5 প্রাইম এন্ড সেখানে আমরা ফসফেট দেখতে পাচ্ছি, তার টার্মিনাল ফসফেট গ্রুপের যে টার্মিনাল অক্সিজেন অ্যাটমস, তার সঙ্গে দেখ একটা বন্ড তৈরি হলো। এই এটিপিটা এখানে হাইড্রোলিসিস হলো, পিপিআই দুটো ফসফেট গ্রুপ বেরিয়ে গেল, একটা ফসফেটের সঙ্গে এখানে একটা বন্ড তৈরি হলো, এএমপি। আশা করছি বুঝতে পারছিস। এটা টার্মিনাল গ্রুপ ছিল। দেন হোয়াট হ্যাপেন, এবার দেখ, এটা হচ্ছে আরেকটা ডিএনএ স্ট্র্যান্ড, এটা হচ্ছে আরেকটা ডিএনএ স্ট্র্যান্ড, এই হচ্ছে, সরি ভুল বলছি, এই হচ্ছে এএমপি, দেখেছিস? এবার এখান থেকে এটা হচ্ছে আরেকটা ডিএনএ স্ট্র্যান্ড যার OH, এখান থেকে একটা নিউক্লিওফিলিক অ্যাটাক হলো এই হাইড্রক্সিল গ্রুপের, and ultimately they make a phosphodiester bond over there. বেরিয়ে গেল এএমপি বেরিয়ে গেল, গিয়ে এটা দুজনের মধ্যে একসঙ্গে জুড়ে দিল, ঠিক আছে, গিয়ে জুড়ে দিল। এটা কিন্তু এখানে আলাদা করে বোঝায়নি, এখানে বোঝানো উচিত ছিল দুটো আলাদা আলাদা, এখানে ডিএনএ স্ট্র্যান্ডকে দেখানো উচিত ছিল মানে আলাদা করে। আচ্ছা, এটা ডিএনএ লাইগেজ অ্যাপ্লিকেশন আছে, আমরা মোড অফ অ্যাকশনটা একটু দেখে নিই একটু। আচ্ছা, কি বলছে, ATP or NAD+ reacts with the ligase enzyme. প্রথমে দেখ ATP বা NAD রিঅ্যাক্ট করলো কার সঙ্গে, লাইগেজ এনজাইমের সঙ্গে, to form a covalent enzyme AMP complex. আবার দেখ ভালো করে, হ্যাঁ, প্রথমে এনজাইমের সঙ্গে কমপ্লেক্স তৈরি করলো, দেখতে পাচ্ছি আমরা এখানে কোভ্যালেন্ট এনজাইম এএমপি কমপ্লেক্স, এইটুকু হচ্ছে এনজাইম এএমপি কমপ্লেক্স, শর্টে দেখিয়েছে এটা, প্লাস ডিএনএ স্ট্র্যান্ড দেখিয়েছে এখানে। তারপর সেই যে এএমপি এনজাইম কমপ্লেক্স যে তৈরি হলো, আমি আবার বলছি দেখ, আবার এই জায়গাটা দেখ, বুঝতে হবে এটা, ATP or NAD+ reacts with the ligase enzyme to form a covalent enzyme AMP complex in which the AMP is linked to the epsilon amino group of a lysine residue in the active site of the enzyme through a phosphoamide bond. এটুকু ছবিতে দেখে বোঝা যাচ্ছিল। তারপর এই AMP moiety activates the phosphate group at the 5 prime end of the DNA molecule to be joined. It is called the donor. আশা করছি বোঝা গেল, একটা ডিএনএ এর 5 প্রাইম এন্ডের সঙ্গে এমপি ইন্টারঅ্যাক্ট করলো। The final step is a nucleophilic attack by 3 prime hydroxyl group on this activated phosphorus. এই যে এই জায়গাটা, এই জায়গাটা, এই যে এটা হচ্ছে একটা ডিএনএ স্ট্র্যান্ড যার OH গ্রুপটা গিয়ে এখানে অ্যাটাক করলো ফসফেট গ্রুপের ওপর, হ্যাঁ, তখন এএমপিটা বেরিয়ে যাবে আর কি। ওই জন্য বলছে the final step is a nucleophilic attack by the 3 prime hydroxyl group on this activated phosphorus atom which act as the acceptor.
ব্যাস ফসফোডাস্টার বন্ড তৈরি হয়ে গেল, এএমপি বেরিয়ে গেল। The reaction is driven by the hydrolysis of the pyrophosphate. ওই যে এটিপি থেকে দুটো ফসফেট বেরিয়ে গেল, তার থেকে যে এনার্জি বেরোলো সেই এনার্জি দিয়ে রিঅ্যাকশনটা হয়। The reaction is driven by the hydrolysis of the pyrophosphate released during the formation of the enzyme adenylate complex. Two high energy phosphate bonds are spent in forming a phosphodiester bond in the DNA backbone with ATP serving as energy source. The temperature optimum for T4 DNA ligase in vitro is 16 degrees Celsius, মানে সেলের বাইরে. However, ligation is also achieved by incubation at 4 degrees Celsius, by incubating overnight or at room temperature condition by incubating 30 minutes. Adenylate and DNA adenylate are the important intermediates of the phosphodiester bond forming pathway. এইটা পড়তে হবে। অ্যাপ্লিকেশনস আমি আলাদা করে পড়লাম না, অ্যাপ্লিকেশনস কি কাজে লাগে যে বললাম, এই হচ্ছে ভেক্টর, সেখানে ইনসার্ট ঢুকিয়ে ভেক্টর দিয়ে লাইগেট করতে কাজে লেগে থাকে। আর বল, পলিনিউক্লিওটাইড কাইনেসটা কি নেক্সট দিন পড়বো নাকি বেশি হয়ে যাচ্ছে না, নাকি কি করব? আর তোরা বুঝতে পারলে আমার পড়াতে আপত্তি নেই, পড়িয়ে দেবো নাকি কি করব বল? হ্যালো, আমাদের আছে, হ্যাঁ বল। নেক্সট দিনই বলে দেবেন এটা। আমাদের তিনটে এনজাইম এখনো বাকি আছে, একটা কাইনেস, একটা টার্মিনাল ডিঅক্সি নিউক্লিওটাইডাল ট্রান্সফারেজ, একটা ডিএনএ পলিমারেজ। কি করব, পরের দিন পড়াবো? হ্যাঁ স্যার, পরের দিন। ইয়েস স্যার, পরের দিন। আচ্ছা, হ্যাঁ একটু পরের দিন পড়ালেই ভালো, আস্তে আস্তে। পলিনিউক্লিওটাইড কাইনেস বুঝতে পারবি না, পলিনিউক্লিওটাইড কাইনেস আছে, তারপর ডিএনএ পলিমারেজ আছে, তারপর আবার ইয়ে রয়েছে, ঠিক আছে অসুবিধা নেই। তাহলে ওইটুকুনি থাক, তারপর আমরা অন্য জায়গার থেকে আবার বলবো। এই নোটটা তো বোধহয় দেওয়া খুব সম্ভবত আমার, এই নোটটা দেওয়া না, দিয়ে দিয়েছি না এই নোটটা নাকি? স্যার অনলি রেস্ট্রিকশন এনজাইমস পার্ট অবধি দেওয়া আছে। ও তাই, কেটে দিয়েছি। তা কি করবো, আজকে পুরোটা দিয়ে দেবো নাকি? হ্যাঁ স্যার, আজকে আমি পুরোটা দিয়ে হ্যাঁ দিচ্ছি। স্যার দিয়ে দিন। হ্যাঁ, এর মধ্যে তিনটে এনজাইম কিন্তু মিসিং, তিনটে না দুটো এনজাইম মিসিং রয়েছে, ওটা আমি নেক্সট দিন পড়বো। আমায় কিন্তু মনে করাবি, কিন্তু আমি মনে থাকে না আমার যে কোন তিনটে এনজাইম বাকি রয়ে গেল, কিন্তু এটা তোদের কাজ আমাকে মনে করানো যে স্যার তিনটে এনজাইম বাকি আছে। আর এখানেও পরে যদি কোনো অসুবিধা হয় সেটা আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করতে পারিস, হোয়াটসঅ্যাপে না বলতে পারলে আবার নেক্সট ক্লাস, আমার কিন্তু নেক্সট ক্লাস আবার নেক্সট মঙ্গলবার, মনে থাকে জানো, ঠিক আছে? নেক্সট টুইসডে আমার ক্লাস, কারণ এই থার্সডে কিন্তু এডি স্যার পড়াবেন। ভালো করে এই সপ্তাহে কিন্তু এটা কমপ্লিট করে ফেল, হ্যাঁ ভালো করে কমপ্লিট করে ফেল এটা। বাদ বাকি কোনো আমি এক্ষুনি আর বললাম না সেটা, ঠিক আছে? রেখে দিলাম তাহলে, হ্যাঁ বাই। থ্যাংক ইউ স্যার। নোট দেওয়ার কিছু নেই তাহলে আজকে, না ওইটা দেবো ওটা পুরোটা, হ্যাঁ ঠিক ঠিক।